আশঙ্কা ছিল তা সত্যিও হলো। বিধানসভা ভোটের প্রথম দফাতেই ছত্তিশগড়ে মাওবাদী হামলা। সোমবার প্রথম দফার ভোট হয় ৮ জেলায়, যার মধ্যে মাওবাদী উপদ্রুত বস্তার এবং রাজনন্দগাঁও। তাই হামলার আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ৮ জেলাকেই। কিন্তু তা সত্ত্বেও সকাল থেকেই বিভিন্ন জায়গায় মাওবাদী হামলার ঘটনা ঘটে। একটি সেতুতে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। কেউ হতাহত না হলেও ভেঙে পড়ে সেতুর একটি অংশ। বস্তারের পাখুন খুঁড়ে তল্লাশির সময় মাওবাদীদের সঙ্গে বিএসএফের দফায় দফায় গুলির লড়াই হয়। উত্তর বস্তারের কাঙ্করে মাওবাদীদের রাখা ল্যান্ডমাইন ফেটে আহত হন এক পুলিশকর্মী। ল্যান্ডমাইনটি নিষ্ক্রিয় করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও বস্তারের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। বিজাপুরের মুরকিনার থেকে একটি 10 কেজি ওজনের পাইপ বোমা উদ্ধার করে পুলিশ। দান্তেওয়ারার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 10টি তাজা বোমা উদ্ধার করেন জওয়ানরা। কয়েকটি বুথের সামনে মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই হয়েছে বলেও জানা গিয়েছে। ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন শুরুর দিনই মাওবাদী হামলায় ফের রক্তাক্ত বিহার। রবিবার রাতে গয়ার আমকোলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন চড়াও হয় মাওবাদীরা। পুলিশ সূত্রে খবর, অনুষ্ঠান চলাকালীন মাওবাদীরা গ্রামের 6-7 জনকে একটু দূরে ডেকে নিয়ে যায়। তারপর তাদের লক্ষ্য করে বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় কয়েকজনের। একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। মৃতদের মধ্যে একজনের নাম সঞ্জয় যাদব। পুলিশ সূত্রে খবর, আগে মাওবাদীদের সঙ্গে যোগ ছিল সঞ্জয়ের, কিন্তু সম্প্রতি মাওবাদীরা সন্দেহ করে সঞ্জয় যাদব পুলিশকে গোপনে তথ্য পাচার করছে। তার জেরেই এই হামলা বলে অনুমান পুলিশের। হামলার পর সঞ্জয়ের একটি রাইফেল, পিস্তল ও 100টি কার্তুজও লুট করে মাওবাদীরা। মাওবাদী হামলার জেরে বেশ কয়েকজন গুরুতর আহত। তাদের মগধ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওবাদীদের খোঁজে সংলগ্ন জঙ্গলে তল্লাশি শুরু করেছে পুলিশ। চলতি বছরে একাধিকবার মাও হামলায় রক্তাক্ত হয়েছে বিহার। এবার আরও কাছ থেকে দেখা যাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে। মাঝে দূরত্ব বলতে শুধু একটা কাঁচের দেওয়াল। এক পাশে আপনি আর অন্য পাশে খোদ রয়্যাল বেঙ্গল টাইগার। সোমবার থেকে এই নয়া ব্যবস্থা চালু হলো আলিপুর চিড়িয়াখানায়। এই নতুন ব্যবস্থার নাম ওপেন এয়ার এনক্লোজার ফর বেঙ্গল টাইগার। এদিনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিড়িয়াখানার মধ্যে প্রায় 33,600 বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের থাকার জায়গা। সেখানে থাকছে একটি গুহা, ছোট জলপ্রপাত এবং জলাধার। গোটা এলাকাটি বিশেষ কাঁচের দেওয়াল দিয়ে ঘেরা। এই দেওয়ালের বাইরে দাঁড়িয়ে বাঘ দেখতে পারবেন দর্শকেরা। এই নয়া ব্যবস্থায় বাঘ একেবারে কাঁচের দেওয়ালের পাশে চলে আসতে পারবে। রয়্যাল বেঙ্গলের এই আস্তানা গড়তে খরচ হয়েছে প্রায় 2,30,00,000 টাকা। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী ওয়াটার বার্ড এভিয়ারিরও উদ্বোধন করেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, বিদেশে এ ধরনের ব্যবস্থা থাকলেও ভারতে এই প্রথম। শেষের কবিতা দেখেছে শিলং, শেষের কবিতা এবার মুম্বাইয়ে। সচিন যখন সচিন হননি তখন থেকে তাকে চেনে মুম্বাইয়ের এই মাঠগুলো। ওভাল ময়দান, আজাদ ময়দান, ক্রস ময়দানের ঘাসগুলো প্রতিদিন দেখত এক ক্রিকেট পাগল ছেলেকে। সকাল বিকেল ধ্যানে মগ্ন। তার ধ্যান ছিল ক্রিকেট। 24টা বছর ধরে গোটা বিশ্ব হাঁ করে তার ব্যাটিং দেখেছে। এই সমাপ্তি লগ্নেই মুম্বাইয়ের মাঠগুলিতে ঘাম ছড়াচ্ছেন আরেক তেন্ডুলকার, সচিনের ছেলে অর্জুন। বাবার মতোই ছেলেও কাঙ্গা লিগে ব্যস্ত। ইয়ং পার্সি ক্লাবের হয়ে কখনো বাঁহাতে তেড়ে ফুড়ে পেস বোলিং, কখনো আবার লেগ স্পিন। তফাৎ একটাই, কিশোর সচিন মুম্বাইয়ের বিভিন্ন মাঠে যখন ঘরোয়া ক্রিকেট লিগ খেলতেন তখন তার দিকে ক্যামেরা তাক করা থাকতো না, কিন্তু অর্জুনের জন্য থাকে। অনেক সময় থাকে নিরাপত্তারক্ষীও, একজন ব্যক্তিগত, অন্যজন মুম্বাই পুলিশের। সচিন বারবার বলছেন অর্জুনকে একা থাকতে দিন, নিজের মতো করে খেলতে দিন। তবু তো চোখ চলেই যায়। সবাই জানতে চায় কেমন খেলছে অর্জুন। সুনীল গাওস্করের পর ভারত পেয়েছিল সচিন তেন্ডুলকারকে। সচিনের পর আজাদ ময়দান, ওভাল ময়দানগুলো কিন্তু জানে ব্যাটন বদল হয়েছে। অর্জুন তেন্ডুলকার প্রতিদিন ঘাম ঝরাচ্ছেন।